নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পড়ছি, আমরা কবিতা পড়েছি এবং আমরা কবিতা পড়ব। মানে সারাক্ষণ ধরে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই সময়টুকু, জীবনের এই সময়টুকু, যেটুকু সময়ের মধ্যে আমি আছি, মানে গতকাল, আজ এবং আগামীকাল। গতকাল, তার আগের গতকাল, তার আগের গতকাল, সেগুলো তো আমার নাগালের বাইরে। সেগুলো তখন তো আর আমি কিছু করিনি। কিন্তু এই যে আমি কিছু দিন ধরে, কয়েক বছর ধরে কবিতা পাঠ করছি, সেই গতকালগুলোকে মিনিং করতে চাইছি। আর আজকে পড়ছি এবং আমার বিশ্বাস, আমার ইচ্ছা যে আগামীকাল এবং তারপর আগামীকাল, তারপরের আগামীকাল, তারপরের আগামীকাল আমি কবিতা পড়ব। এইটাকেই আমরা বলতে চাইছি যে আমরা কবিতা পড়ছি, আমরা কবিতা পড়েছি এবং আমরা কবিতা পড়ব। আমরা কবিতা পড়েছি, আমরা কবিতা পড়ছি এবং আমরা কবিতা পড়ব। আমরা কবিতা পড়েছিলাম, আমরা কবিতা পড়ে চলেছি, আমরা কবিতা পড়তে থাকব। এই হলো ব্যাপার। এখন গতকাল আগের ভিডিওতে আমরা একটি বাড়ির বায়োপিক, একটি কবিতার বই নিয়ে সেখান থেকে কয়েকটি কবিতা পড়ছিলাম পরপর। একজন মানুষ একটি বাড়িতে ঢুকছেন, একটি মানুষের দুটি সত্তা, সে সম্পর্কে বিস্তৃত কালকের কবিতা পাঠের মধ্যে বলা আছে। সেই দুটি সত্তা বাড়িতে ঢোকার পর আবার ওই এক দেহের মধ্যে লীন হয়ে গেছে। দিয়ে এখন সেই একটি মানুষ এবার এই বাড়ির ভেতরে অবস্থান করছে। এই গোটা বাড়িটাকে সে আবিষ্কার করবে। কখন কখন কেমন কেমন তার অভিজ্ঞতা হয়, সেই কথাগুলো সে বলবে। ধরুন সেই মানুষটা একজন কবি। তো সাধারণ সমাজে, সাধারণভাবে মানুষ মনে করে যে কবি চরম মূর্খ, এবং মূর্খ হলেই তাকে প্রহার করা যেতে পারে, তাকে ঠকানো যেতে পারে, তাকে অপমান করা যেতে পারে, এমনকি তাকে প্রহারও করা যেতে পারে। মানে শারীরিকভাবে লাঞ্ছনাও করা যেতে পারে, এই আর কি। তো সেরকমভাবে এই যে আমাদের বড় বাড়ি, এই বাড়ির মধ্যে ভালো মানুষ, খারাপ মানুষ সবই তো আছে। সেখানে কেউ কেউ এই ধরনের ভাবনা চিন্তা করেছে এবং তারা কবিকে ল্যাং মারার জন্য প্রস্তুতি নিয়েছে। এখন গতকাল বইটির আমি পরিচয় দিয়েছিলাম অল্প সামান্য, আজকে বাকি পরিচয়টুকু দিয়ে রাখি। বইটির প্রকাশ সাল জানুয়ারি 2023 এবং বইটির প্রকাশক হচ্ছে সাঁঝবাতি। সাঁঝবাতি বাঁকুড়ার একটি প্রকাশনা সংস্থা এবং বইটির প্রচ্ছদ শিল্পী দয়াময় বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আমরা কবিতাগুলি পড়ছি। আজকে আমরা যে কবিতাটা প্রথম পড়ব, সেই কবিতাটার নাম হচ্ছে ল্যাং। ল্যাং খেয়েছিল রাস্তায় প্রচুর, বাড়ি বাড়িও যে তার এত বিপুল আয়োজন, নিপুণ আয়োজন কে জানত। পাঁচিলের বাইরে যেসব গাছেরা গলা উঁচু করে কৌতূহলী হয়েছে, তারা সকলেই এ বাড়ির জিরে পাঁচফোড়নের খবরও রাখে। ছায়া সরিয়ে সরিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখেছে কার শরীরের উষ্ণতা কতটা। উষ্ণতা কমানোর জন্য জলপেটি সকলের ক্ষেত্রে কাজ করে না। উষ্ণতা কমানোর জন্য জলপটি সকলের ক্ষেত্রে কাজ করে না। আগেকার দিনে, কিছুদিন আগে পর্যন্ত জ্বর বেড়ে গেলে পরে অসুস্থ ব্যক্তির মাথায়, জ্বরগ্রস্ত ব্যক্তির কপালে ভিজে কাপড় দেওয়া হতো। সেটাকেই বলা হতো
জলপটি ভিজিয়ে কাপড় দিয়ে তার জ্বরটাকে কমানো হতো। কারো কারো তো বিষে বিষে বিষক্ষয়ের ফর্মুলাও থাকে না, সেক্ষেত্রে অতিরিক্ত কিছু জ্বালানি লাগে। এমনকি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিষে বিষে বিষক্ষয়ও থাকে না। ল্যাং দিয়ে তাকে ফেলেছিল, তারপর বুকের উপরে ঝাঁপ দিয়ে যেভাবে জলে ডুবে মরতে যায় গ্রামের মেয়েরা, ঠোঁটের কামড় দিয়েছিল সর্বাঙ্গে। মানুষের শরীরের কোনো অঙ্গ গোপন থাকতে পারে বলে বিজ্ঞানের মতো সেও বিশ্বাস করে না। উন্মুক্ত করে দিলেই যৌনতার শালীনতা বজায় থাকে। সৃষ্টির কলা কৈবল্যকে ঢেকে রাখতে চাওয়াকে ক্রিমিনাল অফেন্স হিসাবে বিবেচনা করা উচিত। চেটে চুষে চিবিয়ে পান করে খাওয়াকে আমরা খাওয়া বলি না, বলি ভালোবাসা। তাহলে সেই যে কবি যে ল্যাংটি খেলো, সেই ল্যাংটি অতি উপাদেয় ল্যাং। আসলে সেই ল্যাংটি হচ্ছে কোনো এক রমণীর ভালোবাসা প্রাপ্তি। এর পরের কবিতাটির নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা শব্দটি তাকে অনেক কিছু বলার প্ররোচনা দেয়, অথচ সে কিছুই বলতে পারবে না। বাড়ির সম্ভ্রম বজায় রাখার দায়িত্ব তাকে আগে পালন করতে হবে। শরীরে বিষ ফোঁড়া জন্মালে, পাকলে, পুঁজ রক্ত গড়ালেও বাড়ির কিছু যায় আসে না। বাইরে থেকে ভেতর পর্যন্ত বাড়িতে যত মহল আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম। সম্পূর্ণ সংবিধান ঠিকঠাক পালন হচ্ছে কিনা দেখার জন্য অনেক ফোর্স আছে বাড়িতে, আগ্নেয়াস্ত্র মজুত আছে সঙ্গে সঙ্গে। সমস্ত ক্রিয়াপদের কর্তারা যাতে ঠিকঠাক তা সম্পাদন করতে পারে, কোনো বাধা ব্যাঘাত না আসে, তাকে দেখতে হবে। সে দেখে রসুই ঘর, ভাড়ার ঘর, ঠাকুর ঘরের মতো এ বাড়িতে একটি কেমিস্ট্রি ল্যাবের ঘরও আছে। সে দেখেনি কখনো, অথচ জানে নিশ্চিত। একটা অদ্ভুত ঘ্রাণ তার নাকে আসে, আচ্ছন্ন করে, চৈতন্য হরণ করতে চায়। বাড়ি বড় বিচিত্র এক জগৎ। প্রতি মুহূর্তে সে বাঁচিয়ে রাখে আপদ থেকে দায়িত্ব নিয়ে। আখেরে খুন করাই যার উদ্দেশ্য। এই হলো বাড়ির প্রকৃত পরিচয়। প্রতি মুহূর্তে আপনাকে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখবে, আপনাকে খাদ্য দেবে, অস্ত্র দেবে, বস্ত্র দেবে, সুস্থ করে তুলবে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তাকে খুন করা। এটাই হলো বাড়ির প্রকৃত পরিচয়। বাড়ি বড় বিচিত্র এক জগৎ। পরের কবিতাটির নাম উদ্দেশ্য। উদ্দেশ্য নিজেকে নিয়ে হাজির হয়েছে তোমার দরজায়। ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই তার, বিহীনতায় তার অস্তিত্ব। অর্থাৎ উদ্দেশ্যহীনতা, উদ্দেশ্যবিহীনতা, বিহীনতায় তার অস্তিত্ব। কেবল তোমার শরীরের গন্ধ নিতে চায়, ডায়েরির পাতায় কি লেখো রোজ, গোপনতাকেও জানতে না দিয়ে পড়তে চায়। নিজস্ব আকার নেই তার, তাকে ধারণ করার দরকার হয় না। তোমার যে তিল এখনো কেউ দেখেনি, তার স্পর্শ পেতে চায়। নিজস্ব শরীর নেই তার, হাত নেই, আঙুল নেই, আঙুলের নখ নেই, নখের ভেতর নেই আঁচড়ের খিদে। তবু সে তোমাকে নগ্ন করে চায় নগ্নতাকে দূর করতে। উদ্দেশ্য তোমাকে শুধু আত্মবাসা। তাহার আকার নিয়ে কত গবেষণা পৃথিবীতে, কত অধ্যয়ন, কত পরিশ্রম। পিছনে উদ্দেশ্য থাকে বলে উদ্দেশ্যর কেউ নাগাল পেল না। তুমি তাকে চাও না, তাই তোমাকে সে তীব্র পেতে চায়। দরজা খোলো, প্রয়োজনহীন করে দাও দরজাকে। প্রসঙ্গহীনতার হাতে হাত রেখে
ঘ্রাণের শরীর থেকে নাও শুধু ঘ্রাণ। এবার বাড়ির ঘ্রাণ, পরের কবিতাটি ঘ্রাণ। ঘ্রাণ নেমেছে রাস্তায়, অলিগলি পথে, গ্রামে ও নগরে, নাক উঁচু করে বেড়ালের মতো কুকুরের মতো খোঁজে, খুঁজে নেবে গন্ধবতীকে। প্রতিটি রাস্তার পাশে অসংখ্য বাড়ি, ছোট ছোট বাড়ি, কাঁচা পাকা বাড়ি, প্রাসাদ পদবীধারী বাড়ি। এরই মধ্যে কোনো একটি বাড়ি তার গন্তব্য, যে বাড়িতে গন্ধ নিজে বসে আছে সেজেগুজে, ঘ্রাণের অন্তরে যাবে বলে। ঘ্রাণ তাকে খোঁজে, খুঁজে নেবে। লোহাকে কঠিন বলে লোকে, কেবল চুম্বক জানে নৈকট্য হলেই সাষ্টাঙ্গে আলিঙ্গন দেবে সেই লোহার নরম কাদা কাদা মাখনের মতো প্রেম। ঘ্রাণ জানে গন্ধরাজ রজনীগন্ধা শ্বেত আয়োজনে কেন মেতে থাকে। একাত্ম হবার কালে রং যেন ছলনা না করে। নাসারন্ধ্র থেকে ঘ্রাণ নেমেছে রাস্তায়, যোজন গন্ধার খোঁজে, খুঁজে নেবে। ঘ্রাণের অন্তরে আছে তীব্র এক মিলনের রতি। পরের কবিতাটি রতি। রতি আর আকুল হয় না মদনের জন্য। মদনের প্রদ্যুম্ন জন্ম তাই আজ প্রয়োজনহীন। অ্যাপসের মাধ্যমে তার প্রয়োজন নির্বাহ হয়। পারমাণবিক গঠন আর রাসায়নিক ধর্ম অনুযায়ী উত্তেজনা, ধর্ষক ভালোবাসা বিক্রি হয়। পেগ পরিমাপ সেবন দরকার। রতি আর রতিপতির বাড়ি আলাদা আলাদা। একরতি হরমোন প্রযুক্ত হলেই বাড়ির সকল রহস্যে বসন্ত লেগে যায়। বাড়ি কোনো ঠিকানা পরিচয় গুগল বিন্দু নয়। অক্ষাংশ দ্রাঘিমাংশে তাকে চিহ্নিত করা যায় না। একরতি পরিমাণ রতির প্রয়োগেই সুফল লাভ করা যায়। লভ্যাংশ নির্দিষ্ট করা এবং অ্যাকাউন্টে জমা রাখার সুব্যবস্থা এখন আধার নম্বর দিলেই পাওয়া যায়। অথচ নির্বোধ রাস্তা এখনো বাড়ির ঠিকানা খুঁজে খুঁজে আকুল। পরের কবিতার নাম আকুল। সবই কিন্তু বাড়ির বিভিন্ন রকমের পরিচয়, তার চারিত্রিক পরিচয়, তার চৌহদ্দির পরিচয়, তার ঐতিহ্যের পরিচয় ইত্যাদি ইত্যাদি। আকুল। আকুল হয়ে পোস্টম্যান খুঁজে বেড়াচ্ছে বাড়ি। বাড়িতে যার থাকার কথা তার চিঠির বাহক সে। যখন চিঠি লেখা হচ্ছিল ঘুম আসেনি তার। শব্দবাক্য জুগিয়েছে, খাতা কলম, চিঠির বয়ান, কতটা জল কতটা মাটি দরকার, কতটা রোদ কতটা ছায়া সে নির্দিষ্ট করেছে। রাত শেষ হলো, চিঠি শেষ হলো। সকালে উঠেই লোকটা চিঠি বিলির দায়িত্বপ্রাপ্ত পোস্টম্যান। ঠিকানার সঙ্গে চিঠিকে মিলিয়ে দিতেই হবে। কোন বাড়িতে কে থাকবে, কি তার নাম, চোখের মণির রং কালো নাকি নীল, ঠিকানায় কিছু লেখা নেই। লেখা নেই চুলের চরিত্রে সে কোনো দূর দ্বীপের পিদিম কিনা। পোস্টম্যানকে দেখলেই সব বাড়ির দরজা বন্ধ হয়ে যাচ্ছে। চিঠি প্রাপ্তির বিড়ম্বনায় কেউ পড়তে চায় না। দেবী না চাইলে দেবতা তার সন্ধান পায় না। দেবী না চাইলে পোস্টম্যানও। প্রেমের প্রতি দেবতার দায় নেই, পোস্টম্যানের বলি অনিবার্য। যে চিঠিটি লিখেছে সে নিজে যখন পোস্টম্যান, তাকে যখন ঠিকানার সঙ্গে চিঠিকে মিলিয়ে দিতে হবে, তাই সে আত্মবলি দিয়েও সেই কাজটা তাকে করতে হবে। দেবতার প্রেমের প্রতি কোনো দায় নেই।
দেবী না চাইলে দেবতা তার সন্ধান পায় না, প্রেমের সন্ধান পায় না, তাই দেবতা নিরস্ত হয়, তার কোনো দায়ও নেই। কিন্তু পোস্টম্যানের দায় আছে, তাকে ওই চিঠির সঙ্গে ঠিকানার মিলন ঘটিয়ে দিতে হবে, এ তার দায়িত্ব। পরবর্তী কবিতাটি অনিবার্য। অনিবার্য ছিল একটা তুলসী মঞ্চ, একটা ঢেঁকিশাল, একটা গোয়াল ঘর। অনিবার্য ছিল কিছুটা উঠোন, রঙের মধ্যে রং। এখন আর তা নয়। এখন অনিবার্য একটা শু ক্যাবিনেট, বাড়ির সামনেই একটা সিঁড়ি, নিচে সিঁড়িঘর রেখে সে এঁকে বেঁকে উঠে যায় জায়গা বাঁচিয়ে। দু একজন বসার মতো একটা ছোট্ট ঘর থাকে, সোফা থাকে, অ্যাকোরিয়ামের মধ্যে বন্দি জীবন, প্লাস্টিকের টবে বনসাই, পোর্সেলিন ফুলদানিতে প্লাস্টিকের ফুল, নম্রতাবিহীন রূপ, গন্ধবিহীন রং। বাড়িতে অনেক কিছু ছিল, ছিল না আরও অনেক কিছু, কিন্তু অনিবার্য ছিল একটি অনাবিষ্কৃত মুখ, বুক ডিপডিপের মায়াবী গন্ধ। অন্তত একটা বেড়াল থাকতো, একটা কুকুর, একটা কাঠবেড়ালি থাকতো, যাকে প্রত্যেক বাড়িতেই দেখা যেত আমজামের গুঁড়িতে। রাস্তা সেই বাড়ির জন্য ছিল পাগল, বাড়িও তার জন্য কতটা উদ্গ্রীব ছিল কেউ জানতো না। প্রতি রাতে ধর্ষিত হবার জন্য মৌনতার ব্যায়াম করত একা লক্ষ্মীর পাঁচালী। পরের কবিতা পাঁচালী। পাঁচালীতে যেমনভাবে তোমার বর্ণনা আছে, বাড়ি তোমাকে সেভাবে দেখেনি কখনো। অবশ্য এতে সম্পূর্ণ বাড়িটাই দায়ী ছিল না, বাড়ির কোনো কোনো অংশ তোমাকে তোমার মতো করেই দেখত। সেভাবেই তারা তোমার আয়নার কাজ করে দিত, তুমিও পাঁচালীর তুমিকে চাইতে না। যে তুমির অম্বলে গলা জ্বলত, তাকে তোমার পছন্দ ছিল বেশি। সদর রাস্তার ধুলো, মুদির দোকান উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকতো তোমার দিকে বাইরে যখন বার হতে। তারাও বুঝতো পাঁচালীর ফাঁকিটা, অথচ মুখ ফুটে কেউ তোমাকে বলতো না গ্রামের লাইব্রেরিতে আশাপূর্ণা দেবী কিভাবে ছিলেন। এখন তো সদর অন্দরের পাট চুকে গেছে। একসময় তোমার প্রেমিক, তখন খুব ছোট, আত্মহত্যা করতে তখনও 15 বছর বাকি, সদর দরজা থেকে ডাক দিত বাহাদুর শাহ। নারায়ণের সিদ্ধিটা তুমি তাকেই দিয়ে ফেলতে বারবার। একদিন সব জানাজানি হয়ে গেল, পাঁচালী পুড়িয়ে ফেলল ভক্তরা, বাড়ি গিলে খেয়ে ফেলল তোমাকে। উঠোনের মাটি খুঁড়লে এখনো পাওয়া যাবে পবিত্র কঙ্কাল। বাহাদুর শাহকে নারায়ণ মনে করে জীবন নৈবেদ্য সমর্পণ করেছিল এবং তার বিনিময়ে তাকে খুন হতে হয়। সেই কঙ্কাল বাড়ির মাটির তলায় আছে, সেটাও বাড়ির একটা ইতিহাস। কলঙ্কজনক হলেও সেটা তো ইতিহাস। কঙ্কাল কঙ্কাল এখনো জানে না সে কঙ্কাল, কেউ বললেও মানতে চায় না। রক্ত মাংস নেই তো কি হয়েছে, দৃষ্টি ও কণ্ঠস্বর নেই তো কি, 206খানা হাড়ের ভেলকি তো এখনো আছে। এই হাড়ের ভেতরেই ছিল তার প্রেমিক সত্তা, এখনো অটুট। ভালোবাসা বহন করতে গেলে কতটা কাঠিন্য প্রয়োজন, কতটা শক্তি রাখতে হয় সে জানে। কঙ্কাল বাড়িতে একা থাকে, অন্য কেউ সে বাড়িতে আসে না কখনো। এমনকি সূর্যের আলো সে বাড়িতে ঢুকতে ভয় পায়। কঙ্কালের মাথা ব্যথা হলে টিপে দেবার কেউ থাকে না, জ্বর আসলে কেউ তাকে প্যারাসিটামল দেয় না হাতে, বলে না ভয় নেই সেরে যাবে। অন্ধকার একমাত্র বোঝে তার প্রেম কতটা নিখাদ। এ বাড়িতে তার প্রেম যার জন্য ছিল অর্ঘ্যরূপে,
কঙ্কালের সম্পর্কে তার আগ্রহ নেই আজ। সে জানে জীবন মানে দলা দলা মাংস আর ভয়ঙ্কর রক্তের বোতল। হাড়ের ভেতরে কত বিশ্বাস ছিল তারাই বোঝে না, যারা জীবনে অসংখ্যবার পুরস্কার রূপে পায় মহার্ঘ প্রেম। যারা প্রেম পায় তারা প্রেমের মূল্য বোঝে না, আর যে তা বোঝে সে কখনো প্রেম পায় না। প্রেম প্রেম আর প্রাসঙ্গিক নয় এ বাড়িতে। আনাজের খোসার মতো পড়ে আছে উঠোনের এক প্রান্তে। কাল আবর্জনা ফেলার গাড়িতে তুলে দেবে। একটু সতর্ক হয়ে নিজেকে পাহারা দিতে হবে, যেন কিছুতেই স্বয়ং না ঢুকে পড়ে ফাঁদের ভেতর, যেন প্রেমের জন্য প্রার্থনা বা করুণা না প্রকাশ পায়। বিষধর সাপকে এড়িয়ে চলতে হবে তার দংশন থেকে। মূল্যবান নীল বিষ যেন সংগ্রহের নেশায় না ঢোকে। ন্যাকামিতে বোকামিতে জীবনের অপচয় না করে যেন কেউ। বাড়ি খুব বিচক্ষণ, লক্ষ্য করেছে বহুবার এ রাস্তায় সে এসেছিল, ঘুরে গেছে। প্রেমের শরীরে আজ মাছি কীট ঘৃণা দেখে খুব তৃপ্তি পেয়েছে। বাড়ির অভ্যন্তরে অনেকটা ভেতরে বড় একটা গোপন ঘর আছে। চলো সেখানে গিয়ে আগামীকাল কি কি মার্কেটিং হবে ঠিক করে নিতে হবে হিসাব শাস্ত্রকে। তাকেও তো বুঝতে হবে, শিখতে হবে শুভ বলতে ঠিক কি সম্পদ। পরের কবিতাটির নাম সম্পদ। সম্পদ রাতের তস্কর আর দিনের ডাকাত। শেখায় কিভাবে তালা খোলার পাসওয়ার্ড পাবলিক করতে হয়। স্বাতী নক্ষত্রই হোক বা একটি মেয়ের নাম, তার পরিচয়পত্রে সূর্যকে আবশ্যিক রাখার কোনো প্রয়োজন নেই। স্বাতী নক্ষত্রই হোক বা একটি মেয়ের নাম, তার পরিচয়পত্রে সূর্যকে আবশ্যিক রাখার আর কোনো প্রয়োজন নেই। বাড়ির পিছন দিকে যে পুকুর ছিল সেখানে আর মুখ দেখা যায় না। কিছু চুরি গেলেই চোরই যে তার কারণ মনে করতে হবে, সময় এখন আর ততটা স্বচ্ছ নয়। খোলা চুলের আড়ালে যে বসে থাকে তাকে বারবার আপেল গাছের নিচে আসতে অনুরোধ করেছি, সে আসেনি। এদিকে সময় ব্যাংকে জমা রাখা যায় না, সুদে আসলে সরল বা চক্রবৃদ্ধি কোথাও বেড়ে ওঠার সুযোগ নেই। এক এক দিনে এক এক বছর ব্যয় হয়ে যাচ্ছে এখন। বলো কিভাবে সব পাণ্ডুলিপি তৈরি করে যেতে পারবো। চোর ও ডাকাত দুজনকেই ডেকে এনে বসাই, বলি একটু সময় ব্যয় করো আমার ক্যানভাসে। পরের কবিতার নাম ক্যানভাস। ক্যানভাসকে বারবার কেউ অনুরোধ করে বাড়ির একটা ছবি আঁকো। বারবার সে একটা আসমান প্রদীপের ছবি তুলে দেয়। খুব বেশি পিড়াপিড়ি করলে সে তার অদূরে একটা পায়রা এঁকে দেয়, যে উঠতে উঠতে উড়ে আসছে সেই আলোর দিকে। বাড়ি বলতে মানুষ কি বোঝে? ক্যানভাস কি জানে না? নাকি সে জানে মানুষের সব রকমের বোঝা শুধু ভুল দিয়ে পুষ্ট? আর সে প্রকৃতই যোগাযোগ রাখে বাড়ির আত্মার সঙ্গে। রাতের অন্ধকারে সেই ক্যানভাসের দেহে অনেক আলো জ্বলে ওঠে। তখন ওর পাঁজরের নিচে ফুসফুস, হৃদযন্ত্র আর কিছু চুম্বনের দাগ, এক একটা স্পষ্ট ম্যান্ডেভিলা। অথচ ওর ধারে কাছে কোথাও কখনো কেউ রং, তুলি, চারকোল কিছুই রাখে না। তখন হয়তো ক্যানভাসের ভেতরে জেগে ওঠে কোনো জন্মান্তর। জন্মান্তর কবিতাটি পড়ার পর আজকের এই পাঠ পর্ব শেষ করব। বাকি কবিতাগুলো পড়ব আগামী ভিডিওতে। জন্মান্তর। জন্মান্তর বাদ দিয়ে
কিংবা জন্মান্তর বাদ নিয়ে বাড়ি কোনোদিন মাথা ঘামায়নি। ভালোবাসা দিয়ে যত্ন সহকারে চোখ অন্ধ করার পর জন্মের পর মৃত্যু বলে কোনো শব্দ থাকে না। একবার যে জন্মায় সে থেকেই যায় বরাবরের জন্য। এভাবে বাড়ির সদস্য সংখ্যা বাড়তেই থাকে। পোর্ট্রেট আঁকার চিত্রকর একটানা করে চলেছে সেই কাজ। ঢেকিশালের পাশে চট আর কাপড় দিয়ে খানিকটা জায়গা ঘরের মতো ঘেরা ছিল, আঁতুর ঘর। ইনফেকশন শব্দটা তখনও বাংলার মাটিতে জন্মায়নি। 100 বছর পার হয়ে গেছে, সেই জায়গাটা এখনো তেমনই আছে বাড়িতে। এখনো ব্যবহার হয় অন্তত সরীসৃপের ডিম ফুটানোর কাজে। ক্রম যেভাবে পায়চারি করে বাড়ির লম্বা করিডোরে, তাতে প্রত্যেকটি প্রসূতির জন্মদানের ইতিহাস লিপিবদ্ধ হয়ে যায় টাইপরাইটার মেশিনে। সেই জায়গা এবং সময়গুলোকে মোটা অক্ষর দিয়ে বাঁধিয়ে রাখা হয়। প্রত্যেকটি সেকেন্ড সংগ্রহে রাখে মনস্ক ইতিহাস। আগামী ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ক কবিতাটি দিয়ে আবার একটি বাড়ির বায়োপিকের বাকি কবিতা পড়ার চেষ্টা করব। আজকের মতো আমরা এই বাড়ির যে বায়োপিক, বাড়ির যে আত্মজীবনী, বাড়ির যে নিজস্ব কথা, তার যে বহুমুখী অভিজ্ঞতা, তার যে বহুধা পরিচিতি, তার যে বহুধা অনেক রকমের রূপ, রং, রস, তার যে সরলতা আছে, প্রেম আছে, আবার তার মধ্যে কাঠিন্যতা আছে, নির্মমতা আছে, তার মধ্যে ভেসে থাকা আছে, তার মধ্যে তলিয়ে যাওয়া আছে, সব রকম ব্যাপার একটা বাড়ির মধ্যে আছে। এই বাড়ির সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হচ্ছে। আজকের মতো এখানেই। নমস্কার।